ভিলেজ ল্যান্ডমার্ক লিমিটেড 18 সালে প্রতিষ্ঠিত এবং তারপরে অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রজেক্ট। আমার মনে হলো যে ডাকি তো, কথাবার্তা বলি তো, এবং আজকে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে নিয়ে এসেছি। আমি নিজেও ভিজিট করেছি, আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। আপনাদেরকে তাদের সাথে কথা বলাবো এবং একটা দারুণ সুযোগ করে দিব নিজের স্বপ্নের একটা আবাসন করার। সম্মানিত চেয়ারম্যান এবং সিইও আজকে আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে 18 থেকে আজকে 26, এই মাত্র কয়েকটা বছরই, কারণ ল্যান্ড কোম্পানিগুলোর জন্য এটা আসলে খুবই অল্প সময়। এই অল্প সময়ে অনেকগুলো প্রজেক্ট, সফলতার কারণ কি? আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয় আপনার মুখ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম। সফলতার মূল কারণ আমরা মনে করতেছি 2018 সাল থেকে যখন থেকে কাজ শুরু করছি তখন থেকে আমাদের কাস্টমাররা বা আমাদের প্রতি বিভিন্নভাবে স্যাটিসফাই, কারণ আমরা যে এলাকাটা চুজ করছি সে এলাকাটা শিক্ষানগর হিসেবে পরিচিত। বিরুলিয়া কেন্দ্রিক। জি, এখানে প্রায় 7টা ইউনিভার্সিটি সহ অনেকগুলো ফ্যাক্টরি হয়েছে। কোন কোন ইউনিভার্সিটি ওখানে? ওইখানে ইউনিভার্সিটি আছে, ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে, ব্র্যাক ইউনিভার্সিটি আছে, ইস্টার্ন ইউনিভার্সিটি আছে, সিটি ইউনিভার্সিটি আছে, মানারাত ইউনিভার্সিটি আছে, আহসানুল্লাহ আছে, হ্যাঁ, ইভেন একটা মেডিকেল কলেজও আছে, ফয়জুল্লাহ মেডিকেল কলেজ। বাহ। তো বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে। এই ইউনিভার্সিটি প্লাস ওইদিকে অনেকগুলো ফ্যাক্টরি আছে, অনেকগুলো গার্মেন্টস আছে। এই কারণে ওইখানে লোক বল অনেকভাবে নতুনভাবে ওইখানে ইনক্লুডিং হচ্ছে বা যাচ্ছে। এই জন্য তাদের চাহিদা আছে যে ওই এলাকায় বসবাস বা একটা, সবারই তো একটা স্বপ্ন থাকে, একটা ফ্ল্যাট হোক বা একটা বাড়ি হোক। তো এইসব চিন্তা করে অনেকে ওই দিকে যাচ্ছে। আর আমাদের প্রতি তারা আস্থা রাখছে, যেহেতু আমরা অথেন্টিকভাবে জায়গা জমি চুজ করছি এবং অ্যাডভান্স নিই না, অ্যাডভান্সটা খুবই কম, সেটাও নিয়ে অথেন্টিকভাবে চেক অথবা ডিট অফ এগ্রিমেন্টের মাধ্যমে তারপরে এক হাতে টাকা এক হাতে। এবং এরই মধ্যে তো আপনাদের প্রায় 8টা প্রজেক্ট চলছে সিওশন। এই প্রজেক্টগুলোর একটু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক এরকম? আচ্ছা, আমাদের বর্তমানে এখন 8 নম্বর প্রজেক্ট চলছে। তো আমরা অলরেডি আমাদের প্রথম এবং দ্বিতীয় প্রজেক্ট কমপ্লিট করে আমাদের কাস্টমারদেরকে বুঝিয়ে দিয়েছি এবং আমাদের 3য় নম্বর প্রজেক্টে আমাদের পাইলিং সম্পাদিত হয়েছে এবং 4র্থ প্রজেক্টে আমাদের অলরেডি 5তলার ছাদ ঢালাই চলছে। এবং 5ম এবং 6ষ্ঠ যে প্রজেক্টটা, যেহেতু এটা শেয়ারের ভিত্তিতে এই বিল্ডিংগুলো করা হচ্ছে, আমরা শেয়ার হোল্ডারদেরকে নিয়ে মিটিং করেছি এবং আগামী নভেম্বর, অর্থাৎ 2026 সালের নভেম্বর মাস থেকে আমাদের 5 এবং 6 নম্বর প্রজেক্টের কাজ শুরু হবে। এবং আমাদের যেটি হচ্ছে 7ম প্রজেক্ট, সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা যে আমরা আমাদের এই 7ম প্রজেক্টে একটি ফ্ল্যাটের সাথে একটি দোকান দিচ্ছি, অর্থাৎ 980 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের সাথে 244 স্কোয়ার ফিটের একটি দোকান প্রোভাইড করছি। ঢাকা শহরে সাধারণত যারা মাঝারি পরিবার নিয়ে থাকে তাদের জন্য এই 980 এবং 244 অর্থাৎ 1224 স্কোয়ার ফিট, এবং সেটিও দিচ্ছি অত্যন্ত কম মূল্যে, অর্থাৎ 2200 টাকা স্কোয়ার ফিট দিয়েই আপনি হচ্ছে নিজের একটি ফ্ল্যাট রেডি করা সম্ভব। এবং যদি বড় কোনো পরিবার হয়ে থাকে ঢাকা শহরে, যারা একটু লাক্সারিয়াস ভাবে থাকতে যাচ্ছেন, তাদের জন্যই আমরা আমাদের 7ম প্রজেক্টে একটা স্পেশাল ব্যবস্থা রেখেছি। সেটি হচ্ছে তাদের জন্য 1960 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এবং সেটি 5 রুম বিশিষ্ট ফ্ল্যাট হবে এবং এই ফ্ল্যাটের সাথে 244 স্কোয়ার ফিটের 2টি দোকান থাকছে। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন যে আমরা ফ্ল্যাটের সাথে দোকানটা কেন রাখছি। আসলে বাস্তবতা এরকম, যখন একজন মানুষ বাড়ি কমপ্লিট করে তার কিন্তু ভবিষ্যৎ প্রজন্মর জন্য কিছু একটা করার চেষ্টা করে এবং হচ্ছে তিনি যখন বার্ধক্য হয়ে যায় তখন তিনি কিন্তু আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে। ইনকাম না থাকলে কিন্তু সেই বয়সটাতে তার জন্য অনেক কষ্ট। তো তিনি যদি একটি ফ্ল্যাটের সাথে একটি দোকান পেয়ে থাকেন, তাহলে তিনি যদি মনে করেন নিজে থেকে দোকানটা পরিচালনা করবেন, তাহলে তিনি পরিচালনা করতে পারছেন। এবং 244 স্কোয়ার ফিটের দোকান মানে কিন্তু কম ব্যাপার, এটা অনেক বড় একটি দোকান। এবং তিনি যদি মনে করেন যে না, এটা আমি ভাড়া দিব, সেক্ষেত্রে তিনি ভাড়া দিতে পারবেন। এর মানে শুধু থাকাটাই না, থাকার সঙ্গে খাওয়াটাও আসলে চলে আসে ব্যবস্থার একটা সিস্টেম। বাবা, এইটা হচ্ছে আমাদের 7ম প্রজেক্ট এবং এই প্রজেক্টটার সামনে এখন 40 ফিট পাকা রাস্তা। অলরেডি আমাদেরকে অনেকেই বলেছেন যে আপনাদের এই প্রজেক্টটির জমি ভরাট করার প্রয়োজন আছে কিনা। আমরা বারবার বলবো যে আমাদের 128টা মাত্র শেয়ার
অর্থাৎ 128টা ফ্ল্যাট এবং 128টা দোকান, এর মধ্যে অলরেডি আমাদের 83টা শেয়ারের রেজিস্ট্রি কমপ্লিট করে দিয়েছি আমাদের মাশাআল্লাহ। কাস্টমারদেরকে। এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যেটা বললেন যে আমাদের প্রজেক্টের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য কোম্পানির মতো আমরা কিন্তু অগ্রিম কোনো টাকা নেই না। অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে বাংলাদেশে আজকে কিন্তু রিয়েল এস্টেট সেক্টরে কিন্তু বিশ্বাসটা কিন্তু মানুষের নেই। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করি যে আমরা আগে একটা বুকিং মানি নেই, যেটা আমাদের ধরেন 980 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে 240 স্কোয়ার ফিটের একটি দোকান, এইটার জমির শেয়ার মূল্য 9.5 লক্ষ টাকা। আমরা মাত্র 50,000 টাকা বুকিং মানি নিচ্ছি এবং কাস্টমারের কাছ থেকে আমরা তার ন্যাশনাল আইডি কার্ড, প্রয়োজনীয় ডকুমেন্টস যা লাগে জমি রেজিস্ট্রি করতে সেটা দিচ্ছি। 23 দিন সময় দিচ্ছি আমরা তাকে টাকা গোছানোর জন্য। এই 23 দিনের মধ্যে উনি জমি তার নামে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি এবং উনি কিন্তু রেজিস্ট্রি অফিসে গিয়ে আমাদেরকে টাকাটা প্রোভাইড করছেন, বাকি টাকাটা ও রেজিস্টার হওয়ার সময়। রেজিস্ট্রি হওয়ার সময়। আরে বাহ। এর ফলে উনি হচ্ছে এক হাতে জমি পাচ্ছে আর এক হাতে টাকা দিচ্ছে। এর ফলে দেখা মানে যাচ্ছে যদি বাজেভাবে বলি 2 নম্বরের জায়গাটাই নেই আসলে। নাম্বারের কোনো সুযোগটাই নেই। হ্যাঁ। এবং আমাদের এই প্রজেক্টটি কিন্তু একেবারে 3 দিকে রাস্তা আমাদের এই প্রজেক্টটিতে, এবং এখানে 120 ফিট কিন্তু একটা প্রশস্ত রাস্তার পরিকল্পনা রয়েছে, N5 রোড বলে এটিকে। এবং আমাদের এই প্রজেক্টটির শেষ মাথা যে রোডটা হচ্ছে এটি কিন্তু ঢাকা এলিভেটর এক্সপ্রেস, অর্থাৎ বিমানবন্দর থেকে আশুলিয়া পর্যন্ত হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত যে এলিভেটর এক্সপ্রেসটা হচ্ছে, অর্থাৎ কাজ প্রায় শেষের পর্যায়ে, Right. সেইটার কিন্তু একটা শাখা এই লাইন মানে এই রাস্তাটা দিয়ে আসবে। আচ্ছা। তখনই কিন্তু এই রোডটা এখন বর্তমানে 40 ফিট পাকা রাস্তা আছে, এটা 120 ফিট হবে। অর্থাৎ আমাদেরও কিছু অংশ জায়গা কিন্তু এখানে আপনার অধিগ্রহণ থেকে করা ছেড়ে হবে। দেওয়া। আগে থেকেই ছেড়ে দেওয়া। এবং আমরা 28 কাঠা জায়গার উপরে 4টা বিল্ডিং করছি, যেখানে গ্রাউন্ড ফ্লোরে থাকছে হচ্ছে দোকান, দোতলা এবং 3 তলাতে দোকান, অর্থাৎ প্রথম থেকে 3য় তলা পর্যন্ত মার্কেট হবে। 128টা দোকান, এটির একটি ছাদ হবে। এবং এই 3 তলার উপর থেকে অর্থাৎ 4র্থ থেকে 11 তলা পর্যন্ত আমাদের 4টা বিল্ডিং হবে এবং 4টা বিল্ডিং এ 128টা ফ্ল্যাট হবে। অর্থাৎ এই প্রজেক্টটির আরেকটি বৈশিষ্ট্য যে এই প্রজেক্টটি কিন্তু অন্ধকার নেই, যেহেতু 3 দিকেই রাস্তা হবে, কখনো এটাতে অন্ধকার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আমরা এই প্রজেক্টটি করছি B+G+11 এবং এই প্রজেক্টটির সাথে আমাদের যেটি 8ম প্রজেক্ট চলছে, সেই 8ম প্রজেক্টটি হচ্ছে আশুলিয়া মডেল টাউন। আপনি জানবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের বিরুলিয়া যে জায়গাটা, এটাকে শিক্ষানগরী বলা হয় এবং এখানে এখন 7টা প্রাইভেট ইউনিভার্সিটি, তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস, এবং আশেপাশে বিবেচনা করলে 11টা প্রাইভেট ইউনিভার্সিটি আছে এই অঞ্চলটার মধ্যে, অর্থাৎ ঢাকা বোট ক্লাব থেকে শুরু করে আমাদের এই বিরুলিয়া জায়গাটার মধ্যে। তো আমাদের এইখানে আশুলিয়া মডেল টাউন আছে, যেটি হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপের একটি বড় প্রজেক্ট, এবং সেখানেই ডি ব্লকে হচ্ছে আমাদের 8ম প্রজেক্টটি। আমরা 14 কাঠা জায়গার উপরে B+G+12 নির্মাণ করছি। তো এইখানেও আমাদের একটা বিল্ডিং এর অলরেডি 8 কাঠার উপরে 5ম তলা পর্যন্ত হয়ে গেছে, অর্থাৎ রানিং প্রজেক্ট আমাদের 8ম প্রজেক্টটা। এবং এর সামনে আমরা 6 কাঠা জায়গা নিয়েছি, যার সামনে আপনার 50 ফিট প্রশস্ত রাস্তা রয়েছে, এবং সেখানে 36টা শেয়ারের মধ্যে অলরেডি আমাদের 18টা শেয়ার রেজিস্ট্রি করে দিয়েছি। Already। এই যে একটা বড় জায়গায় হাত দিয়েছেন আপনারা। ঢাকা শহরে জমি কিনতে গেলে চেয়ারম্যান সাহেব সবাই ভয় পায় যে কাগজে ভেজাল আছে কিনা, না জানি কোথাও ঠকতে হয় কিনা। এই আপনার জমি নেওয়ার সময় বা যে জমিটা নিয়ে আপনারা কাজ করবেন, সে ব্যাপারে কি কি সতর্কতা অবলম্বন করেন? সে ব্যাপারে আমরা অবশ্যই সতর্কতার সাথে আমরা দেখি। এটা আমাদের লিগ্যাল সাইড আছে, আমাদের ভূমি তফসিল অফিসের লোকজন আছে, তাদের সাথে আমাদের জমির কাগজপাতিগুলো ডকুমেন্টসগুলো ক্রস চেক করাই। তো সেই হিসাবে ভিজাল জমি আজ পর্যন্ত আমাদের কেউ দেয় নেই বা আমরা নিয়েও নেই। তো সেই ক্ষেত্রে আমরা একদম 100% আমরা যে স্বচ্ছ কাগজগুলো আছে সেটা দেখি। প্রথমত আমরা দলিলের পিপিএস রেকর্ডগুলো দেখি, যতগুলা পিপিএস CSRS BS যেগুলো আছে এগুলো আছে। এবং বর্তমানে তো অনলাইন যুগ, এখন চেক করলে সবকিছু পাওয়া যায়। CS থেকে শুরু করে BRS পর্যন্ত সবগুলোই পাওয়া যায়, খতিয়ানও চেক করা যায়। এবং জমি রেজিস্ট্রি হওয়ার পরপরই আমরা মিউটেশন করে দিচ্ছি। এই ক্ষেত্রে যার জমি সে হয়তো খতিয়ানটা তার মোবাইল দিয়ে QR কোড দিয়ে বা অনলাইনে চেক করতে পারে। এই জন্য আমরা ভিজাল জমি আমাদের কাছে আসে নাই, আলহামদুলিল্লাহ। আমরা যতগুলো জমি নিয়েছি এবং স্বচ্ছ এবং সঠিক। এই জায়গায় আর একটা ভয় আছে সিও সাহেব, আপনাকেও বলছিলাম যে এখন তো ভূমিকম্প নিয়ে মানুষ অনেক ভয় পায়, এবং ঢাকা তো অ্যাকচুয়ালি ভূমিকম্প প্রবণ একটা জায়গা রয়েছে। তো সেই জায়গায় আপনারা বিল্ডিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কিরকম বা স্ট্রাকচারের ক্ষেত্রে কিরকম অবস্থান গ্রহণ করেছেন? আচ্ছা, আমি একটু বলি, আমাদের প্রজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্টই কিন্তু সম্পাদিত হচ্ছে
বুয়েটের দক্ষ সিভিল এবং আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারা। অর্থাৎ আমাদের কিন্তু ইঞ্জিনিয়ার একটা প্যানেল করা আছে, তারা প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু তাদের নিজেদের সার্বিক তত্ত্বাবধানে এটা পরিচালনা করে থাকছেন। এছাড়াও কিন্তু প্রত্যেকটা প্রজেক্টে আমাদের একজন করে সিভিল ইঞ্জিনিয়ার আছেন, যিনি পুরো কনস্ট্রাকশনটাকে দেখছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যেহেতু শেয়ারে বিল্ডিং করছি, প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু একটি করে ওয়ার্কিং কমিটি আছে, এবং এই ওয়ার্কিং কমিটির সদস্য কিন্তু শেয়ার হোল্ডাররা নিজেই। অতএব এই বিল্ডিংয়ে যে ধরনের রড ইউজ করব আমরা, অর্থাৎ পাথর ইউজ করব অথবা ইট ইউজ করব, বালি ইউজ করব, প্রত্যেকটা কিন্তু এই বিল্ডিংয়ের শেয়ার হোল্ডারদের দ্বারাই নির্ধারিত। অর্থাৎ তারা যদি বলেন আমাদেরকে যে আজকে আমি বিএসআরএম ইউজ করব, তো আমরা ওই প্রজেক্টে বিএসআরএম রড ইউজ করছি। যদি কোনো প্রজেক্টে বলে থাকে একেএস রড ইউজ করব, আমরা তাদেরকে প্রায়োরিটি দিচ্ছি, বিকজ সেই প্রজেক্টটি কিন্তু তাদের। এবং সেখানেও কিন্তু বাংলাদেশের অনেক দক্ষ ব্যক্তিত্ব আছেন যারা হচ্ছে শেয়ারগুলো নিচ্ছেন এবং নিজের একটা ফ্ল্যাট করতে চাচ্ছেন। তবে আমরা সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি যে 40% কম খরচে কিভাবে, মানে কিছু র মেটেরিয়ালস ইউজ করে বা এমন কিছু টেকনিক অবলম্বন করে যে এই জায়গায় 40% কমে। এই জায়গাটি আমার প্রশ্ন, যে জমির দাম যেভাবে বাড়ছে, ম্যাটেরিয়ালের দাম যেভাবে বাড়ছে, সেভাবে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে তো আসলে ফ্ল্যাট বা ঘরের, নিজের ঘরের স্বপ্ন। সেখানে আপনারা কেমন ম্যানেজ করেন ব্যাপারটা? এগুলো সাধারণত আমরা যেহেতু প্রত্যেকটা কোম্পানি, র মেটেরিয়ালসের কোম্পানি, বিশেষ করে সিমেন্ট, রড বা পাথর, আমরা পাথরগুলো সাধারণত একদম পোর্টে যেখানে আছে পঞ্চগড় বা সিলেট, সেখান থেকে নেই, সরাসরি এখানে নিজেরাই আমরা এখানে পারচেস করি। আমাদের যেহেতু আমরা লিমিটেড কোম্পানি, আমাদের সেভাবে যোগাযোগ করা আছে। তো এইখানে ধরেন একটা মধ্যভোগী ব্যবসায়ী যদি ঢুকে যায়, তাহলে তারা তো একটা বেনিফিট করে, সেক্ষেত্রে এখানে বেনিফিট করার সুযোগ পাচ্ছে না। আবার আমরা যদি রড মেটেরিয়ালসের ভিতরে যে সিমেন্ট বা রড যেটাই নেই, যদি আমরা ডিলার থেকে নিই, ডিলাররা একটা প্রফিট রাখে, সেটা আমরা সুযোগ দিচ্ছি না। এখানে আমরা সরাসরি কর্পোরেট ডিল করছি কোম্পানির সাথে, কোম্পানি আমাদেরকে এখানে পারচেস করছে। এখানে খরচের বিষয়টা অনেকখানি খরচ তো এমনি কমে যাচ্ছে। আর তারপরে ধরেন ডেভেলপার কোম্পানি বা বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিগুলো সাধারণত ফ্ল্যাট বিক্রি করার সময় তারা তো লাভ করে, এখানে তো আমরা তো ওইভাবে লাভ করছি না। কেন করছি না? যেহেতু আমরা শেয়ার বিক্রি করছি, শেয়ারের টাকা বা আমাদের কোম্পানি এটা আমরা দেখভাল করছি, সেক্ষেত্রে আমরা ওইভাবে আমার টাকা দিয়ে আমি বিল্ডিং করি, জি শেয়ার হোল্ডারদের টাকা দিয়ে শেয়ার হোল্ডাররাই বিল্ডিং করছে। সেক্ষেত্রে জমি একটা প্রাইস থাকে, আর যে পারচেসের যে বিষয়গুলো থাকে একদম নিট কোম্পানির রেট অনুসারে সেটা আমরা পারচেস করতে পারছি, বিধায় এখানে আমাদের খরচ কম হচ্ছে। অনেকের তো দেখা যায় যে ধরেন জমি নেওয়ার পরে টাকাটা ঠিক মতো দিয়ে জোগাড় করতে পারে না, তাদের জন্য আপনারা কেমন সুবিধা, ব্যাংক সুবিধা বা এরকম কিছু রেখেছেন কিনা? এখানে জমি নেওয়ার পরে যারা দিতে পারে না, তাদেরকে যেহেতু আমরা ধরেন যে কোনো একটা ছাদ দিতে গেলে 2 মাস সময় লাগে বা 45 থেকে 60 দিন সময় নিই, সেক্ষেত্রে হয়তো বা কারোর টাকা একটু সমস্যাতে হয়তো 30 দিন পরে দিচ্ছে, কেউ হয়তো ফার্স্ট টাইমে দিয়ে দিচ্ছে, এই জন্য সুযোগ পায়। তাদের টাকা দিতে একটু মানে সমস্যা হয়, কিন্তু তারা হয়তো সুযোগ পাচ্ছে 30 দিন 35 দিন সময় পাচ্ছে প্রত্যেকটা স্লটে টাকা দিয়ে। আর আমরা এখানে যেহেতু একটা বিল্ডিং করতে ধরেন 20 থেকে 25 লাখ টাকা লাগে কনস্ট্রাকশন ব্যয়, সেই ক্ষেত্রে টাকাটা 20টা কিস্তিতে টাকা দেওয়ার সুযোগ পাচ্ছে, প্রায় 3 মাস বা 2.5 বছর, 30 থেকে 36 মাসে টাকাগুলো আমাদের পেমেন্ট করতেছে। অর্থাৎ একটা স্লটে টাকা দিতে যদি 1 লাখ টাকা দিতে, মানে আমরা শেয়ার হিসাবে আমরা ভাগ করে দিই, তার ন্যূনতম 2 মাস গ্যাপ পাচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রায় 20টা কিস্তি দিতে 3 বছর ধরে টাকা দিতে তাদের কোনো সমস্যা হয় না, গায়ে বাঁধবে না। প্রবাসীরা তো অনেক স্বপ্ন দেখে যে নিজের টাকাটা কোথাও একটা ভালো ইনভেস্ট করবে, বা সে ফিরে এসে যেন দেখতে পায় যে টাকাটা, কষ্টের টাকাটা বড় হয়েছে। তাদের জন্য কি কোনো বিশেষ সুযোগ আছে প্রবাসী ভাই বোনদের জন্য? আসলে প্রবাসী ভাই বোনদের জন্য আমাদের প্রজেক্টগুলিতে অলরেডি কিন্তু আমাদের অসংখ্য প্রবাসী ভাই বোন আমাদের কাছ থেকে শেয়ার নিয়েছেন, এবং হচ্ছে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে আমরা এইটুকুনি বলবো, যেহেতু তারা দেশের বাইরে থাকছেন, তারা যে কষ্ট করে টাকাটা ইনকাম করছেন, আমরা কিন্তু প্রথমেই কিন্তু তাকে জমি রেজিস্ট্রিটা দিয়ে দিচ্ছি। আমাদের সাথে অনেক প্রবাসী ভাইয়ের কথা হয়, তারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে টাকাটা ইনভেস্ট করেছেন, আজ 5 বছর 7 বছর 10 বছর হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু তাদের জমিটা বুঝে পায়নি। কিন্তু আমাদের যেহেতু প্রথম কথাই হচ্ছে আমরা আগে জমিটা দেব, তারপর হচ্ছে টাকাটা নিব। এর ফলে যখন জমিটা তাদের নামে রেজিস্ট্রি হয়ে যায়, তাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসটা গ্রো করে। তো আমি বলবো প্রবাসী যে সমস্ত আমাদের সম্মানিত ভাই বোনরা আছেন, তারা যদি আমাদের এখানে ইনভেস্ট করতে চান, তাহলে অবশ্যই 100% জমির কাগজ দেখে আপনারা ইনভেস্ট করেন। এবং আমি আর একটা জিনিস একটু অ্যাড করি, আমরা আসলে অন্য 10-15টা প্রতিষ্ঠানের মতো নাই,
আমরা খুব অল্প পরিমাণে কাজ করি। আমরা একটা করে প্রজেক্ট আমাদের শেষ করার পরেই কিন্তু আমরা নতুন একটা প্রজেক্টে হাত দিই। আমরা একবারে যদি 10-15টা প্রজেক্টে হাত দেওয়ার শুরু করি, তাহলে কিন্তু ওটার পরে আমাদের মানে ফুল ফোকাসটা থাকে না। তো আমরা আমাদের কাস্টমারদের কাছে এতটাই গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই, বা বিগত দিনে আলহামদুলিল্লাহ অর্জন করেছি, যে আমরা আমাদের খুব গুটি কয়েক প্রজেক্ট নিয়ে কাজ করেছি। তা না হলে 2018 থেকে শুরু করে 2026 সাল চলছে, আমরা কিন্তু 8টা প্রজেক্টেই কাজ করছি। এবং আমাদের যে প্রজেক্টেগুলো আছে সেখানে আমাদের যে সম্মানিত শেয়ার হোল্ডাররা আছেন, তাদের মধ্যে অনেকেই প্রবাসে থাকেন, তারা আমাদের উপর আস্থা রেখেছেন। এখন যে সমস্ত ভাই বোনেরা প্রবাসে থেকে আমাদের কাছে ইনভেস্ট করতে পারেন, তারা যদি সরাসরি আমাদের জমিতে ভিজিট করতে না পারেন, আপনাদের যে কোনো একজন প্রতিনিধিকে পাঠালে আমরা ভিজিটের ব্যবস্থা করে দিব। তার চেয়ে বড় কথা, ধরেন প্রবাসী একজন মানুষ, ধরেন ইটালিতে একজন মানুষ আছে, তার কাছে কি করে কাগজপত্রগুলো অথেন্টিক হবে, বা তার কাছে কি করে কাগজপত্র হবে, নাকি তাকে আসতেই হবে জমিটা রেজিস্ট্রেশন করার জন্য? এখন তো অনলাইনে যুগ, তাকে আসতে হবে না। তো যেহেতু কাগজগুলো আমাদের কাছে থাকে, আমরা বিভিন্ন ভূমি অফিস থেকে বা আমাদের লিগেল সাইটগুলো দিয়ে পরীক্ষা নিরীক্ষা করি। এই কাগজের ডকুমেন্টসগুলো আমরা হয়তো হোয়াটসঅ্যাপে বা অনলাইনে প্রোভাইড করলে পরে তারা এই যেহেতু অনলাইনে চেক করার সুযোগ আছে, তার নামে হলো কিনা, তার নামে হলো কিনা, বা তার না তার নেওয়ার আগে সে দেখবে যে জমিটা অথেন্টিক কিনা, সিএস এগুলা ঠিক আছে কিনা, খতিয়ানটা ঠিক আছে কিনা, জমির মালিকানার সাথে ঠিক আছে কিনা, এনআইডির সাথে ঠিক আছে কিনা, এটা ক্রস চেক করে দেখতে পারে প্রথমত। তারপর দ্বিতীয়ত হলো তার যদি কোনো রিলেটিভ এখানে থাকে, সে তাকে হয়তো প্রোভাইড করতে পারে, যে তারা হয়তো ভূমি অফিস চেক করবে দেখার জন্য। আমরা তাকে হয়তো গাইডলাইন দিয়ে দেবো যে আপনার জমি আপনি নিজে দেখে নিতে পারেন, আমরা তো দেখে নিচ্ছি, আপনি চেক করে নিতে পারেন। কিন্তু মানে তিনি অনলাইনে দেখেন সুযোগ পাচ্ছে, এক। দুই হচ্ছে তার আসা যে জরুরিও তাও না, এখান থেকে করলেও বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী তিনি যোগ্য মালিক হচ্ছেন। তার একটা বিষয় আছে। তৃতীয়ত ধরেন ম্যাক্সিমাম দেশেরই 2-1 প্রবাসী আমাদের বিভিন্ন প্রজেক্টের সাথে ইনভলভ হয়ে গেছে। আমরা প্রয়োজনে সেটাকেও রেফারেন্স হিসাবে প্রোভাইড করতে পারি, যে সে নিয়েছে বা আমাদের সম্পর্কে জানতে পারবে যে আসলে এই জিনিসটা ঠিক আছে কিনা, অথেন্টিক কতটুকু, সেটাও ক্রস চেক করতে পারে। এই যে একজন আমি যদি একজন নতুন কাস্টমার হিসেবে আপনার সঙ্গে আসি, তো আমার শুরু থেকে শেষ জার্নিটা একটু বলবেন, যে এইভাবে করে আপনি আসবেন আমাদের কাছে, এই পর্যন্ত আপনি বাসায় উঠবেন, এই প্রসেসটা একটু বলেন। আচ্ছা, শুরু থেকে যদি আমি মনে করি, যদি কোনো কাস্টমার বিভিন্নভাবে কাগজ বা ফিজিক্যালি জমি দেখার পরে তার চয়েস হয়, তাহলে সে যদি আসে বা চুজ করে, প্রথমত আমরা তাকে বলবো যে আমাদের কনফার্মেশনের জন্য ছবি, এনআইডি আর সামান্য কিছু বুকিং মানি বা রেজিস্ট্রির খরচ দিলেও আমরা তার সাথে কনফার্মেশন হলাম। তারপরে একটা রেজিস্ট্রি ডেট দিল, ভাইয়া বলেছে 23 দিন। 23 দিন পরে আমরা রেজিস্ট্রি ডেট দেবো। আমাদের ওই এলাকার, বিরুলিয়া এলাকার সাব রেজিস্ট্রি অফিসটা হলো সাভার থানা স্ট্যান্ডের পাশে। আমরা বলবো একটা দিন তারিখ বলবো যে এখানে আসবেন আপনি, তখন আমরা দলিলে ড্রাফট করব। তারপরে ড্রাফট করার পরে উনি চেক করবে, তারপরে এখানে আমরা রেজিস্ট্রি দেবো। রেজিস্ট্রির সময় সে আমাদের টাকা দিবে, তাকে আমরা দলিল বোঝাই দেবো। এই হলো প্রথম পার্টটা। সেকেন্ড পার্টটা হলো তারপরে দেন আমাদের শেয়ার এখানে সবগুলো হয়ে গেল। ধরেন একটা প্রজেক্টে 36 জন শেয়ার হোল্ডার, তখন আমরা 36 জন নিয়ে একটা মিটিং করব। মিটিং করে এখানে আমাদের 3টা কমিটি হয়। সেটা হলো একটা ওয়ার্কিং কমিটি, তারপরে একটা পারচেজ কমিটি, তারপরে অডিট কমিটি। তো এইভাবে আমরা কমিটিতে ভাগ করে দেব। ভাগ করে দিয়ে এখানে যারা 36 জন আছে, যারা দেশে থাকে, সময় দিতে পারবে, তাদের নিয়ে আমরা মানে যারা কিনলেন তারা মিলেই কমিটিটা করছেন, মানে তারাই কাজটা করবেন আসলে। এটা 2টা উপায়ে হয়। সেটা হলো আমাদের তারাও কোনো প্রজেক্টে যদি মনে হয় যে সময় আছে, সুযোগ আছে, দৌড়াদৌড়ি করতে পারবে, তারা নিজেরা, আমরাও তাদের সাথে থাকবো, সেটা একটা প্রসেস আছে। আর একটা প্রসেস আছে হলো তারা যেহেতু সময় দিচ্ছে না, এখানে কিছু যেহেতু সাইডে অনেক জটিল কাজ, সেক্ষেত্রে আমাদের যেহেতু লিমিটেড কোম্পানি, সেটা আমাদের একটা নামমাত্র একটা রেশিও দিয়ে কনস্ট্রাকশন ফি, এটা কিরকম? এটা আমরা +-7-8 এরকম, মানে 100 টাকার ক্ষতি হইলে, 100 টাকার কাজ হলে 7 টাকা আপনার দিলে, সার্ভিস হিসেবে দিলে আপনার মানুষরা আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে, যেহেতু আমাদের কোম্পানি সকল
সাইটগুলো আছে, অ্যাক্টিভ আছে, যেহেতু আর্কিটেকচারাল আছে, ডিজাইনার আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, ওইখানে সাইডে থাকে, ঠিকাদার আছে, পাইলিং থেকে শুরু করে সয়েল টেস্ট থেকে শুরু করে সব রকমের আমাদের সাইট রেডি থাকে সবসময়। এই জন্য আমরা সকল কিছু প্রোভাইড করতে পারি সহজে। এবং এখানে যেহেতু কাজ আমরা অনেক দিন হলে করছি, আল্লাহর রহমতে আমাদের এখন আর সমস্যা নাই, আমরা যে কোনো কাজ স্মুথলি আমরা করতে পারি। তো এই সময় ভাই ল্যান্ডে বা বাড়িঘর করতে গেলে অনেক রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় না একটা মানুষকে? হ্যাঁ, চ্যালেঞ্জে তো অবশ্যই, যখন এককভাবে একজন মানুষ করতে যাবে তার জন্য অনেক চ্যালেঞ্জ। কিন্তু যেহেতু আমরা এখানে লিমিটেড কোম্পানি, আমরা যেহেতু এখানে আমাদের স্টাফ আছে বা আমরা আছি দীর্ঘদিন হলে, সেক্ষেত্রে আমাদের কাছে চ্যালেঞ্জ মনে হয় না, একদম স্মুথলি আমরা এটা করতে পারি। স্বর্ণ যেরকম পোড়ালে খাঁটি হয়, এরকম আমরা কাগজগুলো তো এইভাবে চেক করতে করতে খাঁটি কাগজ যেগুলো আছে সেগুলোই আমরা নিই। হ্যাঁ, একদম নির্ভেজাল যেগুলো সেগুলোই আমরা ধরি। আবার আমাদেরকে যারা জমি দেয়, আমাদেরকে ওই অত্র এলাকার মানুষ মোটামুটি চিনে ফেলছে, মোটামুটি যারা ব্যবসা করে, যারা ল্যান্ড ওনার, তারা কিন্তু আমাদেরকে চিনে বা আমরা তাদেরকে চিনি। এবং ওই এলাকা ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি কোন মৌজাতে খারাপ জমি আছে, কোন কোন দাগে আছে, এগুলো মোটামুটি আমাদের জানা। সেক্ষেত্রে যে জায়গাতে ভিজাল হওয়ার পসিবিলিটি থাকে 1%ও, সেই জায়গা আমরা যাই না। মেট্রো রেল স্টেশন থেকে এটা কত দূরের পথ? আমরা যদি একটু বিবেচনা করি বিরুলিয়াটা, এটা আসলে উত্তরা সেন্টার যে মেট্রো স্টেশন, সেখান থেকে সর্বোচ্চ 15 মিনিটের পথ। এবং হচ্ছে এমআরটি 15 মিনিট কি গাড়িতে, বাইকে না অটোতেই আপনি 15 মিনিটের মধ্যে আমাদের অটোতে 15 মিনিটের পথ? জাস্ট অটোতে। Okay. এবং যদি কোনো প্রাইভেট বাহনে আপনি যেতে চান, তাহলে আপনার সর্বোচ্চ 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আন্ডার 10 মিনিটস। আচ্ছা, এবং হচ্ছে আমাদের এই প্রজেক্টটি থেকে কিন্তু মানে শুধুমাত্র মেট্রো স্টেশন নয়, আমাদের প্রজেক্টটি থেকে আমি যদি বলি মিরপুর 1, আমি যদি বলি মিরপুর 18 নম্বর সেক্টর, সাভার এবং আমিনবাজার, হেমায়েতপুর, বলিয়াপুর, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সবগুলোই কিন্তু এরকম 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন। তার মানে এই এলাকা, বিশেষ করে যেমন জাহাঙ্গীরনগরে বা সাভারে যারা কাজ করেন, ব্যবসা করেন, তাদের জন্য ওই এলাকাটা আরো বেশি রকমের অ্যাপ্রোপ্রিয়েট। আসলে বাস্তবিক অর্থে আমরা যেটা দেখেছি আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে, যে সাভারে সাধারণত যারা থাকে তাদের তো নিজেদের বাসায় আছে, অর্থাৎ তারা কিন্তু নিজের জায়গার উপরেই তারা বাড়ি করার চেষ্টা করছে। এবং আমরা যে সমস্ত কাস্টমার পেয়েছি বা আমরা যাদের সাথে কমিউনিকেট করতে পেরেছি, তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের প্রজেক্টে ভিজিট করেছেন এবং আমাদের প্রজেক্ট নিয়েছেন। কারণ আপনি মেট্রো রেলের যে নতুন যে MRT 5 একটা স্টেশন হচ্ছে, প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে, সেটি কিন্তু হেমায়েতপুরে একটি স্টেশন হবে। অর্থাৎ হেমায়েতপুরে যদি স্টেশনটা হয়, তাহলে আমাদের প্রজেক্ট থেকে কিন্তু আরো কাছে হবে। এরপর হচ্ছে আশুলিয়া মডেল টাউনের মধ্য থেকে কিন্তু পঞ্চবটী হয়ে একটা নিজস্ব একটা ব্রিজ হওয়ার কথা। যখন এই ব্রিজটা হয়ে যাবে, তখন আশুলিয়া মডেল টাউন থেকে আপনার মেট্রো রেল পর্যন্ত যেতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে, কারণ নদীর গভীরতা এখানে অনেক কম। তখন আর বোট ক্লাব হয়ে বিরুলিয়া ব্রিজ দিয়ে এত ঘুরে আর প্রজেক্টে যাওয়ার প্রয়োজন নেই। তার মানে যদি মেট্রো রেলে উত্তরা চিন্তা করি, উত্তরা থেকে মতিঝিল আসতে কত মিনিট সময় লাগে? 37 মিনিট। 37 মিনিট। তার মানে মতিঝিলে যে মানুষটা চাকরি করেন বা তার ব্যবসা, সেও আপনাদের প্রজেক্টের জন্য একজন সম্ভাবনাময় মানুষ, এবং তার জন্য জিনিসটা অনেক ফিজিবল। 100%। মানে এখানে তো ধরেন, এখানে যদি 37 মিনিট লাগে আর 15 মিনিট যোগ দেন 50 মিনিট। কেউ যদি চাকরি করে 1 ঘন্টা সময় নিয়ে যদি বিরুলিয়া থেকে বেরোয়, সবাই 1 ঘন্টা হাতে নিয়েই পারে। 1 ঘন্টা হাতে নিয়ে সবাই পারে, বেসিক্যালি 1 ঘন্টা সময় নিয়ে সে মতিঝিলে অফিস করতে পারবে। আরে বাপরে, তাহলে তো খুবই সহজ। ইনফ্যাক্ট লোকেশনটা তো খুবই সহজ, অত্যন্ত কাছে একটি লোকেশন। আর সবচেয়ে বড় কথা, ধরেন এই মেট্রো রেল যেখানে আছে, সেখানেও জায়গার দাম তো অনেক হাই, 1.5 কোটি টাকা, 1 কোটি টাকা প্লাস প্রাইস। ধরেন একটা শেয়ার নিতে গেলে 30 থেকে 35-40 লাখ টাকা লাগে। আর আমাদের 30 থেকে 35 লাখ টাকা মনে করেন ওইখানে ইনভেস্ট করলে পরে ফ্ল্যাটই রেডি হয়ে যায়। যে এখানে জমির মূল্য দিয়ে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ধরেন ওইখানে আমাদের মানে ভেরিয়েশন অনুসারে 9.5 লাখ টাকা, 12 লাখ টাকা, 13 লাখ টাকার যে শেয়ার, সাথে 20 থেকে 22 লাখ টাকা বা 25 লাখ টাকা সর্বোচ্চ খরচ করলে পরে আমাদের এখানে আমাদের একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় মজার ব্যাপার হলো এখানে যে এখানে এত স্টুডেন্ট বা এত মানুষের চাপ, তো এখানে মানে কম ইনভেস্টে, বিশেষ করে প্রবাসীরা তো চিন্তা করে যে আমরা রিটার্নটা আসুক। এই রিটার্নের কথা চিন্তা করলে ওই এলাকা আমি মনে করি সবচেয়ে সুইটেবল। কারণ ওইখানে ধরেন
1000 প্লাস বা 1000 বা 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট যদি আমরা ঢাকার ভিতরে মিরপুরে বা মোহাম্মদপুরে বা উত্তরায় নিতে চাই 1.5 থেকে 2 কোটি টাকা, সর্বনিম্ন 1 কোটি টাকা থেকে শুরু করে 2-3 কোটি টাকা পর্যন্ত আছে। Right. সেক্ষেত্রে যদি 1 কোটি টাকা যদি আমি এখানে ইনভেস্ট করি, সেটা রিটার্নটা আসে 20,000 টাকা, প্লাস মানে 20,000 বা 20,000 25,000 টাকা। আর ওইখানে যদি ধরেন 30 থেকে 35 লক্ষ টাকা ইনভেস্ট হয়, তার রিটার্ন হবে 20 থেকে 22,000 টাকা। তা অর্থাৎ আমি যেখানে 1 কোটি দিয়ে একটা ফ্ল্যাটের অ্যাসেটের মালিক, ওইখানটা শিক্ষানগরী এবং অনেকগুলো জি, জি। ইউনিভার্সিটি কলেজ, মানে সারাক্ষণ তো মানুষ আছে, মানুষ তো আছে। থাকতেই আছে। এবং রিকোয়ারমেন্ট তো সেই হিসাবে আবাসনটা খুব কম মানুষের তুলনায়। এখানে একটা বিল্ডিং করার সাথে সাথে দেখা যাচ্ছে রেডি হয়নি, তার আগে থেকে ফোন আসা শুরু করে, ভাই আমাকে রেডি করে দেন, আমরা এটা থাকতে চাই। এই হিসাবে দেখা যাচ্ছে ওইখানে প্রচুর ভাড়ার চাহিদা, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত লোকের জন্য আমি মনে করি খুবই সুটেবল জায়গা। তার যদি 30 লাখ টাকা বা 25 লাখ টাকা 3 বছরে ইনভেস্ট করবো, 1 বছর না, জমিটা নিব তারপরে আস্তে আস্তে টাকা দেবো, সেক্ষেত্রে আমি মনে করি ওই জায়গাটাই সুইটেবল। কারণ ওইখান থেকে উত্তরা যাওয়া যাচ্ছে, বিমানবন্দরে যাওয়া যাচ্ছে, মেট্রো রেলে যাওয়া যাচ্ছে, মেট্রো রেলের কাছে আসা মানে তো সবই হাতের হ্যাঁ, কাছে। সবই। মিরপুরে আসা যাচ্ছে, মিরপুরে আমরা তো, আমার বাসা বেসিক্যালি মিরপুর থেকে আমরা যদি আমি 20 থেকে 25 মিনিট হাতে নিয়ে সময় নিয়ে বেরোই, আমি আমাদের প্রজেক্টে চলে যেতে পারি একদম মহল্লার ভিতর থেকে। তারপরে ঢাকাটা অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড হচ্ছে। হচ্ছে পৃথিবীর যেই দেশেই থাকুক না কেন, বাংলাদেশিরা, ইউরোপ, আমেরিকা, যে কোনো দেশে সবাই চায় বাংলাদেশ নিজের ঢাকার একটা ফ্ল্যাটে যদি আমি নিজের কিছু থাকতে পারতাম তাহলে শান্তি লাগে। তো তাদেরকে কমিউনিকেশনের জন্য বা তাদেরকে আনার জন্য বা তারা কেন আপনাদের প্রজেক্টে আসবে সে সম্পর্কে যদি চেয়ারম্যান সাহেব বলেন যে আপনারা এই কারণে আমার এই প্রজেক্টে যুক্ত হতে পারবেন বা উচিত। প্রত্যেকটা মানুষের দিন শেষে একটা আবাসন, এটা 6টা মৌলিক জিনিসের ভিতরে একটা নিজের ঘর মানুষ চায়। সারাদিন কাজে কর্মে যেভাবে কাজ করুক না কেন, দিন শেষে কিন্তু একটা বাসাতে সবাই অবস্থান করতে হয়, সেখানে ফ্যামিলি সহ সবাইকে থাকতে হয়। তো এর সাথে সাথে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা অ্যাসেট করতে চায়। তো যেহেতু আমাদের বিদেশি ভাই বোন যারা আছে অলরেডি কিন্তু আমাদের সাথে, আমি মনে করি পৃথিবীর যে ভালো ভালো রাষ্ট্রগুলো আছে এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা, অনেকগুলো কাস্টমার আমাদের সাথে যুক্ত হয়েছে। ধরেন আয়ারল্যান্ড থেকে শুরু করে সুইডেন, তারপরে ইতালি, তারপরে ফ্রান্স, এরকম ইউরোপের ইউএসএ আছে, তারপরে দুবাই, কাতার, এইসব দেশের, সৌদি, মালয়েশিয়া, বহু দেশের প্রবাসী আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে। তো সাধারণত যারা দেশে বাইরে থাকে তারা দুইটা জিনিস ভাবে, যে নিজে ভালো থাকতে হবে, পরিবারকে ভালো থাকতে হবে, এবং একটা দিন শেষে দেশে যদি আসি তাহলে তার জন্য একটা আবাসন দরকার। একদম। সেই আবাসনটা সাধারণত যেহেতু বাংলাদেশের ভিতরে সবচেয়ে মানে ভালো জায়গা বা কমিউনিকেশনের জন্য বা আর মানে বসবাসের জন্য ঢাকা শহরের বিকল্প নেই। তো সেই হিসাবে সবাই চিন্তা করে ঢাকায় একটা কিছু করি আমরা। তো সেক্ষেত্রে ঢাকায় যেহেতু করতে চাই, ঢাকার ভিতরে তো অনেকের তো অনেক হাই প্রাইস, ফ্ল্যাট ধরলে 2 কোটি টাকা, হ্যাঁ 2 কোটি 3 কোটি টাকা লাগে। তখন তাদের জন্য যেহেতু আমরা গুলশানবাড়ি তো টাচই করা যাবে না, ধানমন্ডি, মোহাম্মদপুর আসলেও 2 কোটি টাকা। জি, আমরা ধরে নিয়েছি, ধরেন যারা কষ্টে আছে বা হ্যান্ডসাম হোক বা মধ্যবিত্ত যে ইনকামের যে মানুষগুলো প্রবাসে আছে, তার একটা অংশ পরিবারকে দিতে হয়, তার অংশ নিজের জন্য ব্যয় করতে হয়, Right. আর কিছু অংশ আছে যে তা দিয়ে Saving তৈরি করতে পারে। সেফটি করতে পারে। তাদের জন্য আমাদের ওই যে এলাকাটা আমরা চুজ করছি বিরুলিয়াতে, যে আশুলিয়া মডেল টাউন, তার আশেপাশে আকরাম খাগান, যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি আছে, যে এখন ধরেন সেক্ষেত্রে এখন যে আমাদের শেয়ার বা ফ্ল্যাট খরচ পড়ছে 30 থেকে 35 লাখ টাকা, তো হয়তো বা তার জন্য 2 বছর বা 3 বছর খুব ইজিলি ব্যাপার। কিন্তু 2-3 বছর পরে এই ফ্ল্যাটগুলো 50 লাখ, 60 লাখ বা 1 কোটি টাকা বা 2 কোটি, ঢাকা শহরে তো এইভাবেই ছিল একসময়, আমরা প্রতি বছরই তো ইনফ্যাক্ট 20% দাম বেড়েই যায়, বেড়েই যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি মনে করি আর দেরি না করে আমাদের প্রবাসী ভাই যারা আছেন, আমাদের এই জায়গাগুলোতে আপনারা ইনভেস্ট করতে পারেন বা আসেন দেখেন, অথবা আপনার যে রিলেটিভগুলো আছে তাদেরকে আমাদের কাছে যোগাযোগ করাই দেন, বা আমরা তাদেরকে প্রজেক্টটা ভিজিট করে দিই, অথবা আমরা অনলাইনে ডকুমেন্টসগুলো আমরা প্রোভাইড করি, সরাসরি যাচাই করে দেখে। আমার লাস্ট প্রশ্ন সিও সাহেবের কাছে, যে অন্য আরেকটা কোম্পানি 4-10টা কোম্পানি আপনাদের বিশেষত্ব কি, বা আপনারা কোন জায়গাতে ডিফারেন্ট? আচ্ছা, বাস্তবিক অর্থে বারবারই বলছি আমরা যে
আমাদের কাছে যেটা সবসময় মনে হয়, আমরা সাধারণ মানুষকে নিয়ে কাজ করতে চাই। এটা শুধুমাত্র আমাদের কাছে একটি প্রজেক্ট না, এটি একটি স্বপ্ন। কারণ হচ্ছে একটি বাড়িতে যদি আমি আমার ব্যক্তিগত কথাই বলি, আমাদের বাবারাও কিন্তু আমাদের জন্য বাড়ি তৈরি করেছেন কোনো না কোনো একটা জায়গাতে। তা আমরা কিন্তু সেইখানে না থেকে কিন্তু আজকে চলে এসেছি। এর বিভিন্ন কারণ হতে পারে, সেটা আমার হয়তো সেই জায়গাটা পছন্দ না, অথবা হচ্ছে আমি সেখান থেকে নিজের জবের জন্য চলে এসেছি, কোনো না কোনো কারণ হতে পারে। আজকে বাবা তার সন্তানের জন্য গুলশানে একটা বাড়ি করলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই সন্তান কিন্তু তার গুলশান এরিয়াটা নাও ভালো লাগতো, নাও থাকতে পারে, তার কাছে উত্তরা ভালো লাগতো। সঠিক। তো আমরা সবসময় একটা জিনিস চিন্তা করি, বা আমরা যে জিনিসটা বলে থাকি যে কাস্টমার হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি পাবে, এবং হচ্ছে আমরা কাস্টমারদের জন্যই কাজ করে থাকি। এবং এই ভিলেজ ল্যান্ডমার্ক লিমিটেড এর সাথে কিন্তু ভিলেজ কথাটা জড়িত আছে। কেন এই ভিলেজ কথাটা জড়িত আছে এর কারণে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু রুফটপে আমরা হচ্ছে একটা গ্রাম্য পরিবেশ নিয়ে আসার চেষ্টা করেছি। অর্থাৎ সেখানে কিন্তু আমাদের ছাদ বাগান থাকবে, আমাদের সেখানে বসার জায়গা থাকবে, আমরা হচ্ছে সেখানে একটা বাগান যেন করতে পারে। কারণ এখন তো দেখতে পাচ্ছি আমরা ঢাকা শহরে বলেন বা বিভিন্ন জায়গায় শিশুদের মানসিক বিকাশটা কিন্তু ওইরকম ভাবে হচ্ছে না। তো অন্ততপক্ষে নিজের বাড়িতে যেন একজন খুব সুন্দরভাবে ছাদে উঠে একটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, একটি এরিয়ার মধ্যে খুব সুন্দর একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, সেই ব্যবস্থাগুলো আমরা করছি। এবং আসলে বাংলাদেশে যারা কাজ করছে তারা সবাই কিন্তু নিজস্ব একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য নিয়ে কাজ করছে। আমরা যে বলবো যে তাদের থেকে খুব 100 এবং হচ্ছে 10% এরকম বলবো না। আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কাজ করছি 80, 85 অর্থাৎ 5 to 10% আমাদের মধ্যে ভেরিয়েশন হচ্ছে, কিন্তু সকলের লক্ষ্য কিন্তু একটা নির্দিষ্ট এরিয়াতে কাজ করা, একটি নির্দিষ্ট সংস্কৃতি নিয়ে কাজ করা, একটা নির্দিষ্ট পিপলের একটা টার্গেট করা, মানুষকে নিয়ে কাজ করা, এটাই হচ্ছে আমাদের পার্থক্য। তবে আমরা আর একটা জিনিস বলবো, আমাদের চেয়ারম্যান সাহেব যদিও বলেছেন প্রবাসীদের উদ্দেশ্যে, আমার একটা মেসেজ থাকবে যে আপনি আপনার কষ্টের টাকা যেখানে ইনভেস্ট করেন না কেন, অবশ্যই সেখানটা নিজে যাচাই বাছাই করে ইনভেস্ট করাটা সবচেয়ে বড় একটা জায়গা আপনি হাত দিয়েছেন। কারণ দেখা যায় প্রবাসীরা বিদেশ থেকে টাকা পাঠায়, হয় ভাইয়ের অ্যাকাউন্টে পাঠায়, ভাবির অ্যাকাউন্টে পাঠায়, মার অ্যাকাউন্টে পাঠায়, বাপের পাঠায়, এবং ফিরে এসে দেখে তার 5-7 বছরে যা পাঠাইছে কিছুই নাই, সব খরচ হয়ে গেছে, খাওয়া দাওয়া বিয়ে থা এসবের মধ্যে চলে গেছে। এবং যখন সে ফেরে অ্যাকচুয়ালি সে আসলে নিঃস্ব হয়ে ফেরে, তার কিছুই থাকে না। সো তাদের জন্য তো এটা একটা ভালো সুযোগ যে আমি জমিতে ইনভেস্ট করতেছি, জমিতে লাগাইলে সে টাকা কোনোদিন তো কমে না, আমাদের বাড়ে। প্রতিষ্ঠানে কিন্তু কোনো ধরনের ক্যাশ লেনদেন আমরা করি না। আমাদের প্রত্যেকটা প্রজেক্ট অনুযায়ী আমাদের অ্যাকাউন্ট হয়, সেখানে যৌথ অ্যাকাউন্ট হয়, এবং কেউ যদি মনে করে যে আমি ক্যাশ টাকাও প্রদান করব, আমরা তার ক্যাশ টাকাও রিসিভ করি না। অর্থাৎ যাবতীয় লেনদেন কিন্তু হচ্ছে আমাদের সাথে ব্যাংকিং মাধ্যমে। অর্থাৎ তিনি যে টাকাটা পাঠাচ্ছেন, তিনি যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন, সেটার একটা কিন্তু এভিডেন্স থাকছে, আমাদের কাছেও থাকছে, ট্রানজাকশন হিস্ট্রিটা থেকে যাচ্ছে। এখানে আরেকটা ইস্যু আছে ভাই, আমি একটু বলি। সেটা হলো প্রবাসী ভাইরা সাধারণত অনেক সময় দিনক্ষণ জেনে বুঝে আসে, কিন্তু জমি রেজিস্ট্রির সময় কিন্তু তাকে উপস্থিত না হলেও জমি রেজিস্ট্রি দেওয়া সম্ভব। তাই জমি রেজিস্ট্রির সময় উপস্থিতিটা ম্যান্ডেটরি না। এটা আমরা জমি যখন দলিল করি তখন তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে কেউ থাকতে পারেন, অথবা সে ভিডিও কলেও দেখতে পারে যে আমরা দলিল করছি কিনা, সম্পাদন করছি কিনা। এবং দলিল হওয়ার সাথে সাথে আমরা তাকে আবার দলিলটা হয়তো বা 2 দিনের ভিতরে নকলের দলিল কপিটা আমরা দিয়ে দিই। জমি নেওয়া বা বাসা করার সময় যে একজন লোককে কানাডা থেকে ইতালি থেকে আসতে হবে ব্যাপারটা তা না, নেওয়ার সময় আসতে হবে ম্যান্ডেটরি না, কিন্তু যে বিক্রি করে তার ম্যান্ডেটরি থাকতে হয়। কিন্তু জমি কেনার সময় অনেকে চিন্তা করে যে আমি বিদেশে আছি, বিদেশ থেকে কেমনি জমি কিনবো, রেজিস্ট্রি হবে, এর জন্য যেতে হবে, এর জন্য আবার 2-4 লাখ টাকা খরচ হবে। এই ক্ষেত্রে কিন্তু তা লাগবে না। এবং উনি যদি তার আমাদের সম্পর্কে তার যদি যত রকমের যাচাই বাছাই আছে করে দেখে আমাদের সাথে যদি আমাদের কন্ট্যাক্ট করে যদি আমাদের অ্যাকাউন্টে টাকা দেয়, আমরা 100% অথেন্টিক আমরা বলবো যে আমাদের সাথেও নিতে পারে, অথবা তার আত্মীয় স্বজন রিলেটিভ এখানে উপস্থিত, আমাদের সাথে উপস্থিত সর্বপ্রকার আমরা সহযোগিতা করে তার জমিটা রেজিস্ট্রি করে দেবো। সে বিদেশে থাকলেও আমরা রেজিস্ট্রি করে দিতে পারবো। ওকে, আপনারা যদি ভিলেজ ল্যান্ডমার্কে জানতে চান তাহলে স্ক্রলে নম্বর দেওয়া আছে, ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা কল করেন। জানেন জমির ব্যাপারে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে পৃথিবীতে যে কোনো ইনভেস্টমেন্ট করলে সেখানে রিস্ক ফ্যাক্টর থাকে। যদি খাঁটি জমিতে ইনভেস্ট করেন, খাঁটি জমি কেনেন, এই বছর কিনবেন না আগামী বছর ডাবল, তারপরে বছর ডাবল হবেই। কারণ মানুষ বাড়তেছে, জায়গা ছোট হচ্ছে,
বিল্ডিং করার জায়গা নাই, ঘর করার জায়গা নাই। সো অন্য কেউ এই সুযোগটা নেওয়ার আগে আপনি কল করেন, যাচাই করেন, তারপরে দেখে শুনে বুঝে পছন্দ হইলে স্টার্ট উইথ দেম। ভাই আপনাদের যে প্রজেক্টগুলো এখন চলতেছে এবং যেগুলো আপনারা হস্তান্তর করছেন বা কয়েকটা শেয়ারও বললেন আপনি বাকি আছে, সেই সম্পর্কে একটু আমাদেরকে বলেন। আসলে আমাদের চলমান প্রজেক্টগুলো সম্পর্কে বলেন। আমাদের 8টা প্রজেক্টই চলমান। তার ভিতরে কিছু কিছু আমাদের পাইলিং শেষ হয়ে গেছে, কিছু কিছু সয়েলটি শেষ হয়ে গেছে। আগামী 2 মাসের ভিতরে আরো 2টা প্রজেক্টের জি। কাজ শুরু হবে। এখানে শেয়ারগুলো সেল হয়ে গেছে। জি জি। তো এখানে হয়তো 2-1টা শেয়ার আছে রিসেল হবে, সেটা হয়তো আমাদের সাথে যোগাযোগ করলে পরে আমরা এটা হ্যান্ড ওভার করে দিও। আমাদের একটা কাজ শুরু করা আছে সেপ্টেম্বর মাসে শুরু করার কথা আছে, আর একটা আছে হলো অক্টোবর মাসে সম্ভবত। তো এই 2টা কাজ শুরু হবে। আর আমাদের বেসিক্যালি 2টা প্রজেক্ট আমরা শেয়ার আছে একটু অ্যাভেলেবল, খুব বেশি নেই, একটাতে 18টা আছে আর একটা আমাদের 30 থেকে 25টা শেয়ার আছে। এই 2টা প্রজেক্টের সম্পর্কে যদি বলি, প্রথমত হয়তো ভিলেজ প্লাজা, এখানে ভাইয়া বলেছে বা আমিও হয়তো আগেও বলছি, এখানে আমরা আধুনিক মার্কেট 3 তলা পর্যন্ত মার্কেট করব। এখানে দোকান হবে 128টা দোকান হবে, অনেক বড়। মানে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক যেভাবে করছে এইভাবে আমরা এক্সক্যালেটর লিফট সবকিছু দিয়ে জায়গা স্পেস রেখে সামনে, এবং এখানে বেসমেন্টে পার্কিং থাকবে, গ্রাউন্ড, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এই 3টা প্রজেক্ট, এই 3টা তলাতেই আমাদের মার্কেট থাকবে। এবং এই মার্কেটে 128টা দোকান থাকবে। কেউ যদি একটা শেয়ার নেয় কমপক্ষে একটা দোকান পাবে 244 স্কোয়ার ফিটের, আর 2টা শেয়ার নিলে 2টা দোকান একসাথে করার সুযোগ পাবে। তো 2টা দোকান একসাথে করলে অনেক সময় দেখা যাচ্ছে বড় দোকান করতে চায় বা একটা স্বপ্নের মতো গ্রোসারি বিভিন্ন ধরনের দোকান সে করতে পারবে। 400-র উপরে জায়গা মানে তো সে একটা বিরাট ফোরম দিয়ে ফেলতে পারে। তো তারপরে যেহেতু এখানে আমরা আবাসিক করবো, 4 তলা থেকে আমাদের আবাসিক 4টা টাওয়ার আলাদা আলাদা, এই মাঝখানে ভয়েড থাকবে প্রত্যেকটা ফ্লোরে। তো ওই 4টা করে হবে প্রত্যেকটা বিল্ডিং এ। তো সেক্ষেত্রে আমরা B+G+11 আমরা যেহেতু করছি, তারপরে আমরা রাজুকের সাথে কথা বলছি, সেখানে আমাদের 14 তলা পর্যন্ত আমরা করতে পারবো। তো 14 তলা পর্যন্ত করতে পারলে 11 থেকে 14 তলা 3টা ফ্লোর এক্সট্রা থাকবে। সেই 3টা ফ্লোর কিন্তু এই শেয়ার হোল্ডাররাই মালিক। ওই যে ফ্ল্যাটগুলো উপরে অতিরিক্ত থাকবে 348টা ফ্ল্যাট, সেই 48টা ফ্ল্যাটের মালিক এই শেয়ার হোল্ডাররা, তাদের টাকা দিয়ে আমরা করব। তো সেক্ষেত্রে প্রায় 50% ফ্ল্যাটের মালিকানা সেখানে আবার এক্সট্রা পেয়ে যাচ্ছে। তো মজার ব্যাপার হলো, যেহেতু একটা শেয়ার নিলে পরে সে একটা দোকান পাচ্ছে, একটা ফ্ল্যাট তো পাচ্ছেই 980 স্কোয়ারের, সাথে আবার অতিরিক্ত 3 তলার জন্য অতিরিক্ত আবার ফ্ল্যাট পাচ্ছে 50% করে। অর্থাৎ 2টা শেয়ার নিলে পরে অতিরিক্ত আরেকটা শেয়ার উপরে, আরেকটা ফ্ল্যাট উপরে পেয়ে যাচ্ছে, অটোমেটিকলি পেয়ে যাচ্ছে। এই সেক্ষেত্রে ধরেন আমরা 2টা ফ্ল্যাট আমরা যেটা একটা কস্টিং করছি, জমির মূল্য সারা 20 থেকে 22 লাখ টাকা লাগবে, আর জমির মূল্য 9 লাখ 9.5 লাখ টাকা লাগবে, মানে প্লাস মাইনাস 30 লাখের মধ্যে। 30 লাখ টাকা, 30-60 লাখ টাকা যদি মনে করেন ওই ইনভেস্ট করে 3 বছরের ভিতরে, তার 2টা দোকান হচ্ছে, 2টা ফ্ল্যাট হচ্ছে, উপরে যা আবার একটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ওই ফ্ল্যাটটা যদি আবার বিক্রি করে ধরেন, সেখান থেকে কমপক্ষে আবার 30 থেকে 40 লাখ টাকা ব্যাক আসবে। এই ক্ষেত্রে এই জন্য অনেক শেয়ার হোল্ডাররা মানে খুশি হয়ে বলে, এদের তো আমরা তো জমির মূল্যে আমরা ফ্ল্যাট পেয়ে যাচ্ছি। লিটারালি তো তাই। হ্যাঁ, জমির মূল্যে ফ্ল্যাট এখানে একটা খুব, চাইলে ইজিলি উপরে 3টা নাও দিতে পারতেন, বাট ওটাও তো আপনারা দিয়ে, আমরা ওটা দিয়ে দিচ্ছি। এই জন্য আমরা যে শেয়ারগুলো নিয়েছে, এখানে ধরেন 83টা ভাইয়া বলছে, 83টা শেয়ারের ভিতর কমপক্ষে 30 থেকে 35টা শেয়ার হোল্ডার আছে বাইরের, প্রবাসী ভাইদের। আচ্ছা। তো তারা তো ওইভাবে আমাদের কাছে ইনভেস্ট করছে। ইনফ্যাক্ট অনেক শেয়ার হোল্ডার আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতর বা রিলেটিভের ভিতর, বা অনেক কাস্টমার আছে যারা আজ পর্যন্ত আমাদের এখানে প্রজেক্ট দেখে নেই, কিন্তু আমাদের ওই কার্যক্রম রিভিউ দেখে ওইখান থেকে ইনভেস্ট করছে। এমনও শেয়ার হোল্ডার আছে 30 থেকে 35 লাখ টাকা ইনভেস্ট করছে ওইখানে, আসেও নাই, কিন্তু আসে নাই, জমিও দেখে নেই, কিন্তু সে আগের প্রজেক্টগুলোর গুডউইলে তারা আপনাকে নিয়ে আসেন। তো এইভাবে তার মানে জমির দলিল পর্যন্ত আমার কাছে আছে এখনো। মজার ব্যাপার, সে দলিলও নেয়নি, তার ভাইকে একবার পাঠাইছিল, পরে সে এখনো মালয়েশিয়া থাকে একজন, তো সেখান থেকে আসতে 3-4 বছর হলো সে এখনো আসেনি। মাশাআল্লাহ। তো যাই হোক, এটা হলো একটা বিষয়। আর একটা যেটা আমাদের ভিলেজ পার্কের ওইখানে 2টা প্রজেক্ট, 6 কাঠা আর 8 কাঠা। তো 8 কাঠার পর আমরা অলরেডি 5 তলা ছাদ কমপ্লিট করে ফেলছি, হয়ে গেছে 5 তলা কনস্ট্রাকশন রেডি হয়ে গেছে। ফার্স্ট ফ্লোর প্রায় 4টা ইউনিট আমরা প্রায় রেডি করে ফেলছি, ইট গাঁথনি শেষ।
আর ফার্স্ট ফ্লোর আমরা অফিসও করছি এই প্রজেক্টে। আমরা অফিস রিসেন্টলি আমরা উদ্বোধন করব। আমরা ওই যদিও অফিস আছে আমাদের, আখরানে আছে, আমিন মোহাম্মদের ভিতর আছে, আখরান বউবাজারে আছে, মিরপুরে আছে। আমার যেহেতু প্রফেশনালি কিন্তু আমি একজন টিচার, শিক্ষক, আমার একটা কিন্ডারগার্টেন স্কুলও আছে, সেখানে আমার একটা অফিসও আছে। আর একটা আমাদের যেহেতু আমাদের এমডি আরেকজন আছে, এডভোকেট লয়ার আলমগীর সাহেব, উনি সেগুন সাহেব, ওনারও ওইখানে একটা অফিস আছে আমাদের ভিলেজ ল্যান্ডমার্কের। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ভিলেজ পার্কের 8 কাঠা আর 6 কাঠার মিলে মোট 14 কাঠার প্রজেক্ট। এখানে মাঝখানে ভয়েড থাকবে। 6 কাঠার পর B+G+12 হবে। 8 কাঠার পর অলরেডি আমরা B+G+12 ধরে আমরা 5 তলা ছাদ কমপ্লিট করে ফেলছি। আর যেহেতু 6 কাঠা, ওইখানে আমাদের 6 টেস্টও শেষ। এখানে শেয়ারও বিক্রি 50% শেষ হয়ে গেছে, আর অল্প কিছু শেয়ার আছে এইখানে। তারা নিলে পরে আমরা হয়তো আগামী 3 থেকে 4 মাস বা 5 মাসের ভিতরে আমরা এখানে আমরা পাইলিং এর কাজ শুরু করতে পারি। বা শুরু করলে পরে এখানে মজার ব্যাপার হচ্ছে, আবার একদিকে 50 ফিট রাস্তা আর একদিকে 30 ফিট রাস্তা। আচ্ছা, এই প্রজেক্টের মানে বেশ বৈশিষ্ট্য হলো এটা, যেহেতু 50 ফিট এক কোণায় না, একদম মানে কোণার রাস্তা, যেটাতে দুই দিক থেকে রাস্তা পাবে, দুই দিক থেকে রাস্তা পাবে। ধরেন 30 ফিট দিয়ে ঢুকে 50 ফিটে যেতে পারবে, 50 ফিট দিয়ে ঢুকে 30 ফিটে যেতে পারবে। আমাদের যেহেতু এখানে বেসমেন্ট আছে, গ্রাউন্ড ফ্লোর আছে, 2টা পার্কিং আছে, 2টাতেই সরাসরি যুক্ত থাকবে। আর যেহেতু এখানে যেহেতু এভিনিউ রোড সাধারণত অনেক সময় যে কোনো প্রজেক্টে, বসুন্ধরা বলেন বা অন্যান্য প্রজেক্টে বলেন, এভিনিউ রোডগুলো সাধারণত কমার্শিয়াল হিসাবে অনেক সময় ব্যবহার করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই 6 কাঠা পুরাটাই এভিনিউ রোড, 50 ফিট রোড, এখানে কিন্তু আমরা ভবিষ্যতে কমার্শিয়াল বা অফিস হিসাবেও ঘোষণা করা যাইতে পারে, বা আমরা সেইভাবে আমরা দাম আরো বেড়ে যাবে। আরেকটা এখানে সুবিধা আছে, ধরেন আমরা যেহেতু শেয়ার হোল্ডার, আমরা ওই 8 কাঠা 6 কাঠা মার্চ করে আমরা B+G+12 আমরা করতেছি। সেক্ষেত্রে কিন্তু আমরা B+G+10 আমাদের শেয়ার কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আরো 2 তলা বেশি থাকতেছে। সেক্ষেত্রে এই 2 তলা মোট হলো ওইখানে 4-4-8টা, এখানে হলো 3-3-6টা, মোট 14টা ফ্ল্যাট এই শেয়ার হোল্ডারের। 14টা ফ্ল্যাট মানে ধরেন এইখানে আমাদের পাশেই আমাদের আরেকটা কোম্পানি আছে, ওই মানে আমাদের পাশে আরেকটা কোম্পানি, ওই মাসুদ সাইদির ছেলে, মানে দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদির, ওনারা একটা প্রজেক্টও করতেছে, অলরেডি ফ্ল্যাটও বিক্রি করতেছে 55 থেকে 60 লাখ টাকা পাশেই। ওনারা 4 তলা কমপ্লিট করছে। কিন্তু আমরা যদি সেই হিসাবে রেট ধরি, এখনকার প্রাইস ধরলেও একটা ফ্ল্যাটের মূল্য আছে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা। তো দেন সেটা আপনারা বলতেছেন যে আপনারা দিবেন হচ্ছে উইদিন 30 এর মধ্যে, 35 পর্যন্ত। 35 আমরা সব ম্যাক্সিমাম খরচ হচ্ছে 35 এর ভিতরে আমাদের কস্টিংটা হয়ে যাবে। যার মতো তো একটা ফ্ল্যাট পাবেই। অতিরিক্ত যে আমাদের আবার 6 কাঠার যে 6টা ফ্ল্যাট, 8 কাঠার যে 8টা ফ্ল্যাট থাকবে, এই শেয়ার হোল্ডাররা চাইলে পরে নিজের জন্য রাখতে পারে, চাইলে পরে আবার বিক্রি করতে পারে। যদি 60 লাখ টাকা করে, এই জায়গায় একটা প্রশ্ন আছে ভাই, অনেকে ধরেন যে ফ্ল্যাট বা জমি নেওয়ার পরে সে কন্টিনিউ করতে চায় না বা ইমিডিয়েট বিক্রি করতে চায়, সেক্ষেত্রে আপনারা কোম্পানি থেকে কেমনে হেল্প করেন? ইমিডিয়েট বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করি আমাদের ভিতরে রেখে দেওয়ার। যে কস্টিং তার গেছে, ধরেন কথা জমি নিয়েছে হলো 12 লক্ষ টাকা, আর সে কস্ট দিয়েছে হয়তো 10 লক্ষ টাকা, 22 লাখ টাকা তার ইনভেস্টমেন্ট, সে এখন দিতে পারছে না বা এখান থেকে সুইচ করতে চাচ্ছে, তাকে সে আমাদের সাথে যোগাযোগ করলে বর্তমান মার্কেট প্রাইস অনুসারে, ধরেন তার 22 লক্ষ টাকা, বর্তমান মার্কেট প্রাইস ধরেন 25 বা 30 লক্ষ টাকা, জি এটা আছে সব, সেই ভ্যালু অনুসারে তার লাভ এসে চলে যায়, মানে অলরেডি লাভ নিয়ে চলে যেতে হবে। জি অবশ্যই। আমরা এখানে তাকে বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো নাই। ইভেন অনেকে তো আর আমাদের শেয়ার হোল্ডাররা ধরেন অনেকেই শুরু থেকে নিছে একটা শেয়ার, এখন সে চাচ্ছে যে আমার একটা হোক, তখন কিন্তু এই যারা সুইচ করতে চায় তাদের কাছ থেকে কিন্তু অটোমেটিক নিজেরাই নিয়ে নেয়, আর আমরা এটা সহযোগিতা করার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং কমিউনিকেশন করাই দিই। ভাই আপনার কাছে ওই লাস্ট প্রশ্ন এটা যে 8-10টা কোম্পানি চেয়ে আপনার কোম্পানিটা কেন মানুষ বেশি বিশ্বাস করবে বা নিবে? আসলে ঢাকা শহরে এই জমি বা এই জাতীয় প্রতিষ্ঠান অনেক আছে, অনেক ভালো, সবাই খারাপ না আমি মনে করি। তো 2-4টা মানুষ আছে খারাপ, বা 2-1টা কোম্পানি আছে খারাপ। অনেক প্রজেক্ট যারা প্লট সেল করে, বড় বড় হাউজিং, তারা দেখা যাচ্ছে টাকা নিচ্ছে, কিস্তি দিচ্ছে 10 বছর, 15 বছর, 20 বছর নিয়ে জমি বোঝাই দিচ্ছে না। তো
এরকম বহুত ঘটনা আছে। আবার অনেকে জমি কিনছে বাট দেখা যাচ্ছে জমি বোঝাই পাচ্ছে না। কিন্তু আমাদের যেহেতু শেয়ার বিজনেস, আমরা অলরেডি একটা প্রজেক্টে বলছি 83টা রেজিস্ট্রি হয়ে গেছে, মাত্র হয়তো 30 অনেকে দেখা যায় যে টাকা নিচ্ছে, জমা নিচ্ছে, কিন্তু বিল্ডিং উঠাতে পারতেছে না। বিল্ডিং উঠাতে পারতেছে না। হ্যাঁ। সেক্ষেত্রে আমরা কিন্তু ওই একটা বিল্ডিং এরও কাজ বন্ধ আছে বা হচ্ছে না, এরকম না। কেন হচ্ছে যে যদি কেউ এখানে টাকা দিতে ডিলে করতেছে, তখন আমরা আরো যে শেয়ার হোল্ডার আছে বা আমাদের কোম্পানি সহযোগিতায় ওনাকে হয়তো ওইখান থেকে সুইচ করে তাকে টাকা দিয়ে, লাভ সহ টাকা দিয়ে নতুন একজন একজনকে replace করে আমরা কাজ রানিং রাখছি নিজের দায়িত্বে। নিজ দায়িত্ব আমাদের কোম্পানির পক্ষ থেকে। এই জন্য দেখা যাচ্ছে অনেকেই আমাদেরকে চুজ করছে। মাশাআল্লাহ। অনেক জায়গায় তো ধরেন এটা মানে বছরের পর বছর পড়ে থাকে। আমাদের ধরেন যে জায়গাটা আমরা বলছি 24 সালে নিয়ে, কিন্তু আমাদের কিন্তু বিল্ডিং হয়ে গেছে প্রায়, হয়তো আর 1-1.5 বছর মধ্যে সবার ফ্ল্যাট আমরা বুঝিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। জমি বা ল্যান্ড শেয়ারে বিনিয়োগ শুধুমাত্র একটা আর্থিক সিদ্ধান্ত নয়, এটি আপনার পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তা এবং স্বপ্নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই আমরা সবসময় বলি, কোনো সিদ্ধান্ত নেয়ার আগে নিজে দেখুন, বুঝুন এবং তারপর সিদ্ধান্ত নিন। আপনাদের সবাইকে ভিলেজ ল্যান্ডমার্ক প্রজেক্টে ভিজিট করার আমন্ত্রণ জানাচ্ছে। একই সঙ্গে আপনাদের সঙ্গে সরজমিনে প্রকল্প পরিদর্শনে এসে জমির প্রকৃত অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, আশেপাশের পরিবেশ, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিজ চোখে দেখে নিন। ভিলেজ ল্যান্ডমার্কের অভিজ্ঞ প্রতিনিধি দল আপনাদের প্রতিটি প্রশ্নের স্বচ্ছ এবং বিস্তারিত উত্তর দিতে প্রস্তুত থাকবে। ভিলেজ ল্যান্ডমার্ক বিশ্বাস করে, একটি প্রকল্প সম্পর্কে বাস্তব ধারণা পাওয়ার সর্বোত্তম উপায় হল নিজে উপস্থিত হয়ে সেটি পরিদর্শন করা, কারণ বাস্তব অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। আপনি যদি নিজের জন্য একটা নিরাপদ বিনিয়োগ, ভবিষ্যতের আবাসন এবং দীর্ঘমেয়াদী সম্পদ গড়ে তোলার পরিকল্পনা করে থাকেন, তাহলে দেরি না করে ভিলেজ ল্যান্ডমার্কের নির্ধারিত প্রজেক্ট ভিজিটে অংশগ্রহণ করুন। আপনার সুবিধাজনক সময় অনুযায়ী ভিজিটের ব্যবস্থা করতে তারা সর্বদা প্রস্তুত। প্রজেক্ট ভিজিটের সময়সূচি জানতে এবং আপনার ভিজিট নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন ভিলেজ ল্যান্ডমার্ক টিমের সঙ্গে। ভিলেজ ল্যান্ডমার্ক বিশ্বাস করে, আপনাদের আস্থাই তাদের সবচেয়ে বড় শক্তি, আর সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করতেই তারা সর্বদা অঙ্গীকারাবদ্ধ। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।